আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদ লালী আপনাদের সাথে থাকব। দর্শক মণ্ডলী, আপনারা যেমনটি জানেন যে গত পরশুদিন এসইসি চিটাগং স্টক এক্সচেঞ্জের উপরে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানানো এবং সেটা রিপারকেশনটা জানানো। সাথে আমরা কিছু অর্থনীতির নিয়েও আলোচনা করব এবং তার সাথে আমরা আরও আলোচনা করব যে একটা শেয়ার ডিভিডেন্ড না দিলেই যে একেবারে জেড গ্রুপে চলে যাচ্ছে সেই সংক্রান্ত ম্যাটারও আমরা আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন মোহাম্মদ নাসির উদ্দিন, উনি সিও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তার সাথে আছেন জনাব আবু সাইদ আহমেদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এফসিএ। আপনাকেও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের সার্বিক আলোচনায় যাওয়ার আগে একটি টেলিফোন আছে, আমরা আজকে প্রথমে ফোন নিয়ে নিচ্ছি, ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জিয়া, ঢাকা থেকে বলছি। আমি আপনার কাছে আমার পুরো প্রশ্নটা শুনে আপনি আগে একটু ইয়ে করবেন, সংক্ষেপে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই। জি জি। এতদিন আপনার ইস্টার্ন লুব্রিক্যান্ট এন্ড লিব্রা ইনফিউশন, ঠিক আছে, ওদের ইপিএস হঠাৎ করে বাড়তি দেখাইছে। বাড়তি থেকে অনেক আপনার বিনিয়োগকারী আজকে ভুক্তভোগী। কিন্তু এদিক দিয়ে দেখেন আপনার কেপিসিএল এর ইপিএস অনেক বেশি দেখাইছে, অলটেক্স এর ইপিএস অনেক বেশি দেখাইছে, কিন্তু তারপরে কিন্তু এগুলি বাড়তেছে না। আজকে বছরে অনেক দিন যাবত এই অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এতদিন পর যদি এসইসি এবং ডিএসসি এখনো যদি বোধোদয় না হয় যে আমাদের এটা পুরোপুরি ইয়ে করতে হবে, কেন লিব্রা ইনফিউশন এবং ইস্টার্ন লুব্রিক্যান্ট দিনের পর দিন হল্টেড হলো, আর কেপিসিএল এত ভালো ইপিএস দেখায়, অলটেক্স এত ভালো ইপিএস দেখায়, এগুলি কেন পড়ে যাচ্ছে দিনের পর দিন? ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক, আপনি জনাব নাসির, আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনি প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করেন, তারপরে আমি আমার প্রশ্ন করছি। জি স্যার, লিব্রা ইনফিউশন এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস, এখানে আপনি ফেড আপ ক্যাপিটালের দিক থেকে যদি বিবেচনা করেন, লিব্রা ইনফিউশন এবং আপনার ইস্টার্ন লুব্রিক্যান্টসের ফেড আপ ক্যাপিটাল অনেক ছোট, যে কারণে কিছু সংখ্যক যদি বিনিয়োগকারী এখানে আপনার এই বিনিয়োগটাকে খুব লুক্রেটিভ মনে হয় যে আমি শর্ট টার্মে একটা প্রফিট গেইন করে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমার মনে হয় সেরকম বিবেচনায় কিছু বিনিয়োগকারী ওইখানে আমার মনে হয় ওই শেয়ার এন্ট্রি দিচ্ছে। ফলশ্রুতিতে অন্য যে শেয়ার কথা বললেন, ক্যাপিসিএল অনেক বিগ ফেড অফ ক্যাপিটাল, মার্কেটে আপনার ফান্ড ওইভাবে ইনজেক্ট হয় নাই। মার্কেটে যেভাবে শেয়ারের সাপ্লাই আসছে ওইভাবে ফান্ড ইনজেক্ট হয় নাই, যে কারণে ক্যাপিসিএলের মতো মূল ভিত্তির শেয়ারগুলা ভালোই পিএস দেওয়ার পরেও ওইগুলা ওইভাবে ক্যাপিটাল গেইন বা ওইখান থেকে মার্কেট প্রাইস গেইন করতে পারতেছে না, টার্ন অ্যারাউন্ড করতে পারছে না। দর্শক মণ্ডলী, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর, এবং আমি তার সাথে আরেকটু যোগ করে দিয়ে আপনি নিশ্চয়ই জানেন জনাব নাসির যে এসইসি ইতিমধ্যেই স্মল ক্যাপ বোর্ড আলাদা করে দিচ্ছে এবং সে সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, গাইডলাইন হচ্ছে। তো সেখানে সেই স্মল ক্যাপ বোর্ড যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে ছোট ক্যাপিটালের শেয়ারে যদি কেউ নিতে চান, একটু কেনেন, তাহলে হঠাৎ করে বেড়ে যায়, এইগুলোর সমাধান কল্পেই কিন্তু এসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। স্যার, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আজকে ছোট ক্যাপিটালের যে সমস্ত শেয়ারগুলো আছে এবং বড় ক্যাপিটালের শেয়ারগুলো যেখানে আছে, এসইসি বা অন্যান্য আদার্স নিয়ন্ত্রক সংস্থা একটা সিদ্ধান্তে আসতে পারে, হ্যাঁ, যেটা কোনো ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে এসএসসি হয়তো কোনো চাপ প্রয়োগ ওইভাবে করে না। তারপর আমি মনে করি ছোটো ফেড আপ ক্যাপিটালগুলো তাদের ক্যাপিটাল রেজ করার জন্য কিছু সময় বেঁধে দিতে পারে ছোটো ফেড আপ ক্যাপিটালগুলোকে। না হলে আদারওয়াইজ এই ছোটো ফেড আপ ক্যাপিটালগুলোর শেয়ারকে নিয়ে ম্যানিপুলেশনের যথেষ্ট সুযোগ থেকে যায়, কারণ সেখানে খুব অল্প পুঁজি নিয়ে সেই ম্যানিপুলেশনটার সুযোগ থাকতেছে। অন্যদিকে বড় ফেড আপ ক্যাপিটালের যে সমস্ত শেয়ারগুলো আমাদের মার্কেটে আছে, মূল ভিত্তির শেয়ার, ভালো ইপিএস দিচ্ছে, খুব কম পি, সেখানে আমরা আজকে যাদের ফেড আপ ক্যাপিটাল অনেক বেড়ে গেছে সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আহ্বান জানাতে পারি ওদেরকে যাতে ভবিষ্যতে আপনার শেয়ার আকারে আপনার ডিভিডেন্ড ডিক্লারেশনটা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশনের দিকে যাতে তাদেরকে এনকারেজ করে, তাহলে দুইটার মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন হবে। স্যার,
আপনার সাজেশনটা ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এবং যেটা সাধারণত হয় না, বিশ্বে কোথাও হয় না, যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাউকে বাধ্য করা যে আপনি ক্যাশ দেন, আপনি বোনাস দেন, এইটা এসইসির কাজ নয়। সো কাজেই আমার মনে হয় যে এসইসি যে সিদ্ধান্তটি নিয়েছে যে একটা বোর্ড আলাদা করে দেয়া এবং সেখানে যে গাইডলাইনগুলো আছে যে কারা কারা সেখানে ট্রেড করতে পারবেন, সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং আমার মনে হয় যে সেইটা খুব বিনিয়োগকারীদের জন্য খুব ভালো আমি একটা তাহলে সিদ্ধান্ত সেক্ষেত্রে হয়েছে। একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, কোনো বিনিয়োগকারীর রাইট ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আমার কোন বিনিয়োগকারী সেখানে শেয়ার কিনতে পারবে, কোন বিনিয়োগকারী কিনতে পারবে না, সেক্ষেত্রে একটা বিষয় দেখার আসছে, সেটা একটা গাইডলাইন হচ্ছে, সেটা হয়ে গেলে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করতে পারবো। আমি আরেকটা প্রশ্নের দিকে যাচ্ছি, যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই প্রশ্নটা আপনার কাছেও আসবো আমি নিয়ে, এই যে গত মঙ্গলবার দিন এসইসি কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের উপরে, এবং সেখানে চিটাগং স্টক এক্সচেঞ্জের সিও যে রেজিগনেশনটা বোর্ড অ্যাকসেপ্ট করেছিল সেটার অ্যাপ্রুভাল দিয়েছেন। সো কাজেই এখন সিও রেজিগনেশনটা ইজ অ্যাপ্রুভড বাই এসইসি। আরেকটা যেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, সেটা হলো যে সিটিওকে ইল্লিগাল কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে। আপনি খেয়াল করবেন, ইল্লিগাল কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে সিআরও, চিফ রেগুলেটরি অফিসার, যে উনাকে সাসপেন্ড করা হয়েছে। সো কাজেই এবং তার সাথে আরেকটি কিন্তু ঘটনা সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, সেটা হলো সিএসসির বোর্ড অফ ডাইরেক্টরসকে সতর্ক করে দিয়েছে এসইসি যে আপনারা ডে টু ডে অ্যাফেয়ার্সে কোনো হস্তক্ষেপ করবেন না। সো এই তিনটা সিদ্ধান্ত যেটা এসইসি নিয়েছে, এবং সবচাইতে বড় যেটা সিআরওর সাসপেনশন, এবং সাসপেন্ড করে আবার এসইসি বলে দিয়েছে সিএসসির বোর্ডকে যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই ব্যাপারে আপনার কি? এবং আমার তো মনে হয় যে এই ব্যাপারটা খুব কিন্তু ডিমিউচুয়ালাইজেশন যে কারণে হয়েছিল, যে ম্যানেজমেন্টের কাছে অনেক ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থা পৃথকীকরণ। So, এই জিনিসটা আমরা কি সেই সুফলটা পাচ্ছি না? আমার পুঁজিবাজারের মানে গত, যদি আমি 15 বছরের পুঁজিবাজারের হিস্ট্রিকে আপনি বেস হিসাবে ধরে নিই, পুঁজিবাজার অনেকগুলো উন্নতি হয়েছে। পুঁজিবাজারে একসময় সিডিবিএলের আপনার একটা হলো যে সিডিবিএল পুঁজিবাজারের জন্য একটা বড় ধরনের একটা পদক্ষেপ হয়েছে। পাশাপাশি ডিমিউচুয়ালাইজেশন পুঁজিবাজারের জন্য মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ, যেটার মূল লক্ষ্য হলো একটা উন্নত ব্যবস্থাপনাকে ইন্ট্রোডিউস করা। সেখানে ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরেও যদি আপনার ব্যবস্থাপনার উপর মালিকানা বা বোর্ড অফ ডাইরেক্টরসের ডে টু ডে ইন্টারফেয়ার থাকে, সেখানে আপনার ডিমিউচুয়ালাইজেশনের যে আমরা সুফলের আশায় ডিমিউচুয়ালাইজেশনটা আজকে ইন্ট্রোডিউস হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন ডিএসসি এবং সিএসসিতে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, সেটা সুফল নিয়ে আমার মনে হয় যে একটা কনফিউশন থেকে যায়। আর তাছাড়া যেটা আপনি বললেন, ওয়ালিউল মারুফ মতিন সাহেব, চিটাগং স্টক এক্সচেঞ্জের সিইও অ্যান্ড এমডি, আমি ব্যক্তিগতভাবে ভদ্রলোককে চিনি, একজন ব্রিলিয়ান্ট মানুষ। ওনার মতো মানুষকে এই ক্যাপিটাল মার্কেটে দরকার ছিল। হ্যাঁ, কিন্তু আপনি লক্ষ্য করেন যে উনি কিন্তু মার্কেটে ওনার পারসেপশন যাই থাকুক না কেন, আপনি যেটা বলছেন, কিন্তু এসইসি কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে এসইসির একটা ইনকোয়ারির পরে। এসইসি কিন্তু ইনকোয়ারি করেছে, একটা টিম করে সেটা ইনকোয়ারি করেছে, এবং সেগুলো করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে। সো কাজেই যাই হোক না কেন, আমার ধারণা হলো যে এই যে সিআরওর সাসপেনশনটা, বিশেষ করে আমি যদি আসি এদিকে, তাহলে এইটা কিন্তু একটা ভয়াবহ, কারণ সিআরও একটা রেগুলেটরি অফিসার, এবং উনি যে কার্যকলাপ হয়তো করেছেন, এবং আমাদের আরেকটা স্টক এক্সচেঞ্জ আছে ঢাকায়, এবং সেইটারও সিআরও, এবং আমার মনে হয় যে সব দিক দিয়ে একটা এই যে এসইসি সিদ্ধান্তগুলো নিয়েছে সেইটার কিন্তু একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরেও কিন্তু ওনারা এ ব্যাপারে চিন্তা করা উচিত, এবং তাদের সতর্ক থাকা। আমি ব্যক্তিগতভাবে মনে করি
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিশ্চয় যে সিদ্ধান্ত নিয়েছে, ওনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এই যেটা ওই বোর্ড অফ ডাইরেক্টরসদেরকে সতর্ক করার ব্যাপারে বললো, এটা থেকে মনে হয় যে আমি শুধু সিএসসি না, ডিএসসিরও একটা শিক্ষণীয় বিষয় আছে, আর সিআরওর মতো এরকম একটা ইম্পর্টেন্ট পজিশনের থেকে যদি ইরেগুলারিটিসের কারণে যদি ওনাকে সাসপেন্ড করা হয়, এটা আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য খুব একটা সতর্কবার্তা আমি মনে করি। হ্যাঁ, এখান থেকে আমি মনে করি চিটং স্টক এক্সচেঞ্জ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এই বিষয়গুলো নিয়ে। যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় ডিএসসি এই ধরনের ফার্দার কোনো কিছু যাতে ডিএসসিতে ভবিষ্যতে না হয়, কারণ ডিএসসির সাথে মেজর বিনিয়োগকারীর ইনভলভমেন্টটা অনেক বেশি সিএসসি থেকে, সুতরাং তাদের সতর্ক থাকা দরকার এই সিদ্ধান্তের পরে। ধন্যবাদ। আমি জনাব আবু সাইদ আপনার কাছে আসতে চাচ্ছি এই যে প্রশ্নটা, এবং ওয়ালিউল মারুফ মতিনের ব্যাপারে যেটা দেখা গেছে যে ওনার কিছু এক্সপেন্সেস, ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইম অথবা ব্যক্তিগতভাবে উনি অনেক কিছু করেছেন যেগুলা নিয়ে এসইসি পেয়েছে, এবং সেই কারণেই কিন্তু ওনারা তাকে এই অপসারণের অ্যাপ্রুভালটা দিয়েছেন। এবং সাথে সিআরওর সাসপেনশনটাও খুব গুরুত্বপূর্ণ, এবং তিনোটা সিদ্ধান্ত আমি বলবো খুব গুরুত্বপূর্ণ। বোর্ড অফ ডাইরেক্টরসকে সতর্ক করেছেন, এইটাও কিন্তু বিরাট একটা জিনিস, কারণ এখন তো ধরেন এই যে ডে টু ডে অ্যাফেয়ার করার কোনো সুযোগ নাই। ম্যানেজমেন্টকে আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, আপনারা শুধু পলিসি বানাবেন এবং সেই পলিসিগুলো আপনারা বোর্ডে আলোচনা করে সবার সাথে করে তারপরে করবেন। সো কাজে আপনার মতামত এই ব্যাপারে? আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটু আগে যেতে চাচ্ছি। জি, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোর্ড করতেছে লো পেড আপ শেয়ার ক্যাপিটালের জন্য। আমরা অবশ্যই বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ আগে যারা কমিশনে ছিলেন তারা পুঁজিবাজারের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছেন, আমরা দেখেছি। এবং আমরা এটাও বুঝতে পারতেছি যে আজকে 96-এর শেয়ার মার্কেট, 2010-এর শেয়ার মার্কেট, আজকে 2016 শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ফার ডিফারেন্স, এবং উই আর ডেভেলপিং টু সাম এক্সটেন্ট। আমি কিন্তু বলেই ফেলি যে আমরা এখন মোটামুটিভাবে এই উইক অবস্থান থেকে আমরা সেমি স্ট্রং অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি, কিংবা আমরা সেমি স্ট্রং অবস্থান হয়ে গেছি। এখন লো পেড আপ শেয়ার ক্যাপিটাল নিয়ে আলাদা বোর্ড হবে, সেখানে ইনভেস্টর আলাদা থাকবে, হুইচ হ্যাজ বিন সাজেস্টেড বাই। বাট আপনাকে একটা জিনিস আমি জাস্ট একটু অ্যাড করে দিই, সেটা হলো যে আপনি জেনে থাকবেন যে আমাদের রেগুলেটরস আর প্রিটি স্ট্রং রেগুলেটরস, এবং এই রেগুলেটরস এসইসি এখন কিন্তু আমাদের আইএসকোতে গ্রেড এ তে কিন্তু ওনারা উন্নীত হয়েছেন। জি, সেটাই আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম যে আমাদের এসইসি কিন্তু এখন অনেক প্রফেশনাল এবং অনেক প্রফেশনাল, এবং দে আর রেগুলেটিং দ্য মার্কেট খুব ভালোভাবে, এবং এট দ্য সেম টাইম তারা ফ্যাসিলিটেটও করছেন। জি প্লিজ। তো এখন এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে লো পেড আপ নিয়ে আমরা বোর্ড গঠন করতেছি। আমার বরাবরই যে হচ্ছে আমি বিপরীত চিন্তা করতে পছন্দ করি, একদম যদি আমি ন্যারোলি বলি, তাহলে বিপরীত চিন্তাটা কীরকম হতে পারে? বিপরীত চিন্তাটা হতে পারে যে হচ্ছে যে আমরা লো পেড আপকে নিয়ে বোর্ড গঠন না করে লো পেড আপটাকে হাই পেড আপ করানো যায় কিনা। একটা ম্যাটার যেটা আসতেছে যে যখনই আমি অল্প সময় দেব লো পেড আপ নিয়ে, তারপর আমি আপনার প্রশ্নে আসতেছি, কারণ এটা রিলেটেড। আমরা যখনই লো পেড আপটাকে, কারণ বাংলাদেশে এখনও ইনফ্রাস্ট্রাকচার, আদার্স এবং ইনভেস্টমেন্টের দিক থেকে আমি দেখি যে একটা ফেভারেবল অ্যাটমসফেয়ার বিরাজ করতেছে। তো একটা ফেভারেবল অ্যাটমসফেয়ার বিরাজ করতেছে, সে তুলনায় কিন্তু আমাদের ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছে। আবার যাদের কাছে কিছু টাকা আছে তাদের অবস্থানটা হচ্ছে গিয়ে তারা বিজনেস বোঝে না। যে একটা কোম্পানি বিগত 10 বছর ধরে কিংবা 20 বছর ধরে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, আমরা তো বলতে পারবো না যে সে বিজনেস বোঝে না। তাহলে অবশ্যই সে বিজনেস বোঝে। তাহলে তাকে যদি ক্যাপিটাল রেজের সুযোগটা দেওয়া হয়, সে যদি ক্যাপিটাল রেজ করে একটা হারমোনাইজেশন নিয়ে আসে ক্যাপিটালের ভিতরে, আই এম নট টেলিং দ্যাট যে এই বোর্ড গঠনটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে আমরা একটু বিপরীতভাবে চিন্তা করতে পারি কিনা। না, আপনাকে একটু আমি অ্যাড করি যে সেটা হলো যে আপনি একটু আমরা জেনে রাখি, আমাদের দর্শকদের জন্য একটু জানায় রাখি, সেটা হলো স্মল বোর্ড যেটা হবে, স্মল ক্যাপ বোর্ড, স্মল ক্যাপ যেটা বোর্ড হবে আলাদা, সেটার মধ্যে কিছু কিছু জিনিস, যেমন সেটা কি হবে, সেটা হবে আমার লো পেড আপ 5 কোটি টাকা পর্যন্ত পেড আপ, যেগুলো 5 কোটি টাকা পেড আপ পর্যন্ত
ওই বোর্ডে ট্রানজ্যাকশন হবে ওই বোর্ডে এবং ট্রানজাকশন হবে। এইটা যখন আইপিওতে আসবে তখন 5 কোটির থেকে 10 কোটি ওনারা পর্যন্ত করবে সে ওখানে অবস্থান করবে। এবং 30 কোটির বেশি পেড আপ সেখানে করতে পারবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হয়েছে আপনি যে কথাটা বললেন সেটা সূত্র ধরে বলি যে এই যে স্মল ক্যাপ কোম্পানি যখন 30 করোড়ের উপরে চলে যাবে তখন সে আবার এই market এ অটোমেটিক্যালি চলে কিন্তু আসবে। সো কাজেই এইটা কিন্তু একটা মেকানিজম, যে মেকানিজম দ্বারা আমি ইনভেস্টরদেরকেও ফিট করছি, স্মল ক্যাপ কোম্পানিদেরকেও যাতে আসার সুযোগ করে দিই সেরকম। কারণ এখন কোম্পানি আসতে পারে 30 কোটি টাকা পেড আপ পর্যন্ত তারা স্টক এক্সচেঞ্জে আসতে পারে। সো কাজেই আমি এখানে ওকে গ্রো করব, স্মল ক্যাপকে আমি গ্রো করব, বড় করব, করে তারপরে তারপর আমি আমি তাকে ওদিকে নিয়ে যাবো। ওখানে নিয়ে যাব। সো এটা কত বড় একটা বিরাট একটা কাজ হয়েছে কিন্তু, না, এবং কিন্তু আমি মনে করি যে আমি যতটুকু জানি সঠিক যে সময় সঠিক সিদ্ধান্তটা আমি হয়েছে। যতটুকু জানি যে এক্সিস্টিং যারা স্মল ক্যাপ আছে তাদেরকে ওদিকে নিয়ে যাওয়া হবে। 5 করোড় টাকা পর্যন্ত 5 করোড় পর্যন্ত paid যারা up। আছে তাদেরকে এবং ওদিকে এখন নিয়ে যাওয়া হবে। 5 করোড় টাকা তারা লিস্টেড হতে পারে না, পুঁজিবাজার থেকে না তারা না, আমি সংগ্রহ কিন্তু করতে নতুন পারছে না। নতুন যারা আসবে তাদের কিন্তু আমি পক্ষে, আর নতুন যারা আসবে তাদের পক্ষে এক্সিস্টিংটাকে কিন্তু আমি সরিয়ে ওই যে আলাদা বোর্ডের আন্ডারে নিয়ে না যাওয়া। না সেটা না, নতুনের কথা আমরা বলছি। ওটাকে নিয়ে ঠিক কিন্তু আছে চিন্তিত। আর আমাদের যখন সিদ্ধান্তগুলি আসে, আমি ওই এরপরে আপনার প্রশ্নের আনসারে আসতেছি, ওটার লেজ আমাদের ধরে। ব্রেকে যেতে হবে, আপনি যদি আচ্ছা, প্রশ্নের আনসার আমি শর্টে দিয়ে দিচ্ছি। জি। আমাদের ডিসিশনগুলি যখন আসে তখন আমাদের কেমন যেন একটা গ্যাপ থেকে যায়। গ্যাপটা যখন থেকে যায় এই জায়গাটাই আমাদের প্রবলেম। যেমন ধরা যাক যে হচ্ছে যে ডিমিউচুয়ালাইজেশন আসছে, আমরা যারা বিনিয়োগ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, যারা কিনা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে, ডিমিউচুয়ালাইজেশন নিয়ে সবাই কিন্তু আশাবাদী ছিল। তো এটা অলমোস্ট অনেক সময় কিন্তু পার হয়ে গেছে ডিমিউচুয়ালাইজেশন আসার পরে, বাট আমরা কিন্তু ওইভাবে বেনিফিটটা পাইনি। কিছু বেনিফিট আসতেছে বাট কন্ট্রাডিকশনটা থেকেই যাচ্ছে। আমি এই জায়গা থেকে আপনার কাছে আবার আসবো একটা ফোন নিয়ে। দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম রিপন বলছি আসসালাম। রাজশাহী থেকে। স্যার আপনার কাছে প্রশ্ন, আমার প্রশ্নটা হলো যে কালকে হেলাল ভাই আসছিলেন এবং সাইদুল স্যারও আসছে, শাকাল স্যারও আসছিলেন। ওনারা বললেন যে মার্কেটটা অ্যাবনর্মালের দিকে যাচ্ছে, মার্কেট টোটালি পারফেক্ট না। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। তো আপনার কাছে যে কারণে প্রশ্ন, আজকের বিষয় হলো যে আইনি কাঠামো এবং হলো লেনদেন। স্যার আইনে যদি ঠিক না থাকে এবং আইন যদি সঠিকভাবে না পরিচালনা হয়, তার কোনোদিন ওই মার্কেট ঠিক হবে না। কারণ হলো যে আমরা বিনিয়োগকারী, ঠিক আছে, মূর্খ, অজ্ঞ, প্রশ্নটা কি? না আপনার বুঝে প্রশ্নটা বলেন, আপনি আমার স্টেটমেন্ট প্রশ্নটা দিচ্ছেন। হচ্ছে যে স্যার, যারা এসএসসি বিএসসি তে বসে আছে, একজন বিচারপতি কি স্যার শেয়ার বাজার বিশেষজ্ঞ হতে পারে? যতদিন পর্যন্ত এগুলো স্যার মার্কেটে আপনারা এই পারফেক্ট মানুষ না বসবে, পারফেক্ট মানুষ না থাকবে এবং আইন কঠোরভাবে না পালন হবে, জীবনে স্যার মার্কেট ঠিক হবে না। আমি চ্যালেঞ্জ করতে আপনার পারি। আপনার সাথে আমি একমত, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি এই প্রশ্নের উত্তর দেব। তার আগে আরেকটা ফোন আছে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। লাইনটা বোধহয় ডিসকানেকশন হয়ে গেছে। দর্শক আপনি চেষ্টা করুন আবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জি, আমার এই যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কি যে আমাদের যখন সিদ্ধান্তের ব্যাপারটা আসে তখনই আমরা খুব তড়িঘড়ি করি কেন যেন আমার কাছে মনে হয়। ডিমিউচুয়ালাইজেশন আসবে, ডিমিউচুয়ালাইজেশন নিয়ে মুভ করব, আমাদের কিন্তু আইন কিন্তু ফ্যাক্ট না, আইনের প্রয়োগটা ফ্যাক্ট। আমরা আইন পাচ্ছি, কিন্তু বিগত বছরগুলিতে আমরা অনেক আইন পেয়েছি, কিন্তু আইনের প্রয়োগটা কোন জায়গাটায় যেয়ে যেন দেখা যায় যে প্রয়োগে একটু হলেও একটু গরমিল থেকে যায়। সারা পৃথিবী, সে ফর এক্সাম্পল যে আমরা কিন্তু রিসেন্ট যে দুটো বড় বড় বিষয় ঘটলো, একটা হচ্ছে গিয়ে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন, আর একটা হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আসতেছে, এখন পর্যন্ত যেহেতু তৈরি হয়নি, এফআরসি তৈরি হয়নি, কাউন্সিল যেহেতু তৈরি হয়নি, তো ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে আজকে পর্যন্ত আমরা ধীরে ধীরে আগাচ্ছি। এর মাঝে কিন্তু ওটা একটা আঘাত একদম। আপনার আমি স্পেসিফিক প্রশ্নের আনসারটা আসতেছি। তো যখনই আইন আসতেছে, আমার ওই যে এটার আনসার আমার একদম ছোট। আইন আসার আগে আইনের প্রয়োগটা সম্পর্কে আমরা যাতে একটু ওয়াকিবহাল থাকি, অ্যাজ ওয়েল অ্যাজ স্টক মার্কেট সেন্সিটিভ জায়গা। আমরা যখন আমাদের ওপিনিয়ন দিচ্ছি, আমরা কিন্তু কেউই কিন্তু অতটা চিন্তা করে ওপিনিয়ন দিচ্ছি না, আমরা ওপিনিয়নের মতো ওপিনিয়ন দিয়ে দিচ্ছি। কেউ একজন বলল,
আপনার সাথে আমার পার্সোনাল ক্লাস থাকতেই পারে, তো আমি যখন অন এয়ারে যখন কথা বলতে যাব, সেখানে তো আমি আপনার সাথে আমার পার্সোনাল ক্লাসটা করবো না। আমি যদি অযোগ্য হই, আমি একটা চেয়ারে আসছি, আমি অযোগ্য, এটা সারাউন্ডিং আছে। রিসেন্টলি কিন্তু একটা বক্তব্য আছে যে অমুককে সরিয়ে দিলে পুঁজিবাজার ভালো হয়ে যাবে। এটা তো বাজে একটা তো আমরা কিন্তু বক্তব্য এধাঁচের ব্যাপারগুলো, এবং আরেকটা বড় ব্যাপার কি, যে আমরা বাংলাদেশের পুঁজি মার্কেটে ম্যাক্সিমাম মানুষ আসলো যারা কিনা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমাদের ধারণা নেই, মানি মার্কেট সম্পর্কে আমাদের ধারণা নেই। এখন এরা যখন আমরা আসি, এসে যখন ইনভেস্ট করি, আমরা কিন্তু সেন্সিটিভ অবস্থা বিরাজ করে। এবং 2010-এর দিকে যদি তাকাই, যে কোনো এক দেশ থেকে খেজুর আসছে, একটা শেয়ার হু 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 করে বাড়তেছে, তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু চিন্তা করিনি যে এই শেয়ারটা আসলে কতদূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তো আমাদের ইনভেস্টররা এখন পর্যন্ত কিন্তু লিটারেট না। সেখানে যদি একটা বক্তব্য আসে, এবং পরপর দুটো ব্যাপার ঘটলো, কারণ এরকম বক্তব্য আমাদের পরিহার করা উচিত, এবং এইটা খুব দুঃখজনক এরকম বক্তব্য আসা। আমরা কোনো মতে এটাকে সাপোর্ট করতে পারি না। আমি এখন জনাব নাসির আপনার কাছে আসতে চাচ্ছি যে বাজারটা আপনি যদি লক্ষ্য করেন যে মিড জানুয়ারি পর্যন্ত বলা যায় যে বাজারটা খুব সুন্দর একটা বিহেভিয়ার ছিল, একটা রিদম ছিল বাজারে, রিদম ছিল, এবং হঠাৎ করে যেন বাজারে কেউ কিছু বলে দিল, কি হলো, এই বাজারটা যে আবার একটু ডিপ্রেশনে চলে গেল। এইটার আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কথা হলো স্যার, আমাদের প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে। আমাদের কি বলা উচিত আর কি বলা উচিত নয়, কি কোথায় বলা উচিত, কি কোথায় বলা উচিত না। আমার এই পুঁজি বাজারে আপনার অনেক উচ্চশিক্ষিত থেকে স্বল্প শিক্ষিত, অশিক্ষিত লোকজনের বিনিয়োগ আছে। আমার লেভেলে, আমি কোন লেভেলের লোক কোথায় গিয়ে পুঁজিবাজার নিয়ে কোথায় বলবে, আপনি যেই জিনিসটা মিন করতে চেয়েছেন, আজকে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান অপসারণ হয়ে গেলে পুঁজিবাজার চাঙ্গা হয়ে যাবে, এই কথা আমি সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। পুঁজিবাজারে যারা নিয়ন্ত্রণ সংস্থায় আছেন, ওনারা অনেক যোগ্য লোক ওখানে আছেন। আমি মনে করি পুঁজিবাজারের মূল সমস্যা পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা নয়। আজকে পুঁজিবাজারকে দিয়ে আপনার, শুধু আমি একটা উদাহরণ দিই আপনাকে, বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংকগুলোর 30টা ব্যাংক ঢাকা স্টক এবং চিটং স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড, তাদের বর্তমান ফেড অফ ক্যাপিটাল হলো অলমোস্ট 28,000 কোটি টাকার উপরে। আপনি তো নিশ্চয় জানেন স্যার, আপনি এই পুঁজিবাজারের সাথে শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে, আমার ধারণা আপনার কোম্পানি ফাউন্ডার মেম্বার, কত কোটি টাকা দিয়ে ফেড অফ ক্যাপিটাল, কত কোটি টাকা ফেড অফ ক্যাপিটাল দিয়ে এই পুঁজিবাজারে বিভিন্ন ব্যাংকগুলো এনলিস্টেড হয়েছিল। 10 কোটি। সেখানে তাদের আজকে টোটাল পুঁজির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকার উপরে। দেখেন, বাংলাদেশ ব্যাংক আজকে তাদের তফসিলভুক্ত ব্যাংকগুলোর পুঁজিকে শক্তিশালী করেছে এই পুঁজিবাজারের মাধ্যমে। এই পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটা আপনার গতি সঞ্চার করেছে পুঁজিবাজার, এবং বেসেল 3-তে যাচ্ছে, বেসেল 3-তে যাচ্ছে এই পুঁজিবাজারের মাধ্যমে। আলটিমেটলি এই ব্যাংকগুলো তার যে লোন ডিসবার্সমেন্ট করতেছে আজকে কম সুদে করতে পারতেছে এই পুঁজিবাজারের জন্য। আপনার সেখানে কি সেই ব্যাংকগুলোর, সেই প্রতিষ্ঠানগুলোর, সেই বাংলাদেশ ব্যাংকের কি কোনো দায়িত্ব নেই? পুঁজিবাজারের ক্রান্তি লগ্নে তারা পুঁজিবাজারে কি কোনো অবদান রাখতে পারে না? বিশ্বের সকল সেন্ট্রাল ব্যাংক কিন্তু অবদান রাখে। আমি এই জায়গা থেকে আপনার কাছে আসবো। দর্শক, আপনি অনেকক্ষণ ধরে হোল্ড করে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। আমি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ব্যাংক কর্মকর্তা। আমি লালি সাহেবকে আমার প্রশ্ন, আপনি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ 2011-2012 সালে মিডিয়াতে বারবার পরামর্শ দিয়েছিলেন এখনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার উপযুক্ত সময়। অ্যাকর্ডিংলি আমরা আমাদের অনেক কষ্টার্জিত সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের টাকা অনেক অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল শেয়ার কিনেছিলাম, অথচ 5 বছর অতিক্রম করার পরও শেয়ার ভ্যালু 4 ভাগের 1 ভাগও নেই। এই অবস্থায় আমার প্রশ্ন হচ্ছে, এসিসি, ডিইসি, সিইসি, আইসিবি এবং বাংলাদেশ ব্যাংক এই মার্কেটকে চাঙ্গা করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া উচিত নয় কি, এবং আপনারা এই ব্যাপারে কি ভূমিকা পালন করবেন আমাদের এই লস থেকে কভার করার জন্য? ওকে, ধন্যবাদ। আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে অনেকে কিন্তু
2010 সালের জুলাই অগস্টের থেকে আমরা বলে আসছি খুব সাবধান, খুব সাবধান, এবং আমরা বারবার বলে আসছিলাম যে অনেকগুলো শেয়ার ওভার ভ্যালুড হয়ে আছে, আপনারা খুব বুঝে শুনে করেন। সতর্ক বার্তা কিন্তু আমরা জুলাই থেকে দেয়া শুরু করেছি। আসছি এবার 2010 সালের ঘটনা নিয়ে। 2010 সালে যেটা ঘটেছিল সেইটা একমাত্র বাংলাদেশ ব্যাংকের জন্য ঘটেছিল, অথচ ইব্রাহিম খালেদের রিপোর্টে কিন্তু সেইটার কোনো উল্লেখ নেই। আমরা সব সময় কিন্তু বলেছি, এবং আপনার স্মরণ যদি থাকে, আমরা কিন্তু এইটাই বিনিয়োগের উত্তম সময় কিন্তু এখন আমরা বলছি, এখনও বলছি যে এখন দেখে শুনে, তারপরেও বলছি যে দেখে শুনে আপনি এমন একটা জাঙ্ক শেয়ারে ইনভেস্ট করলেন যেটা নিয়ে আবার একটা সমস্যা, সেইটা বলছি না। আপনাদেরকে বুঝতে হবে, কিছু আপনাদেরকে জানতে হবে, বুঝে তারপরে ইনভেস্টমেন্টে যেতে হবে। সো কাজেই এখন যেগুলো আমরা বলছি যে কেনার উপযুক্ত সময়, ইয়েস, আপনারা বুঝে শুনে যদি এখনও কিনেন, এখনও অনেক ভালো ভালো শেয়ার অনেক কম পি রেশিওতে আছে, সেগুলোর দিকে আপনারা দেখতে পারেন। দর্শক মণ্ডলী, আপনার নাম বলে প্রশ্ন করুন, আরেকটা ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম আরজু বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে যে সমস্ত কোম্পানিগুলি মার্কেটে এসেই বড় রকমের ডিভিডেন্ড ঘোষণা করে পরবর্তীতে আর তাদের কোনো খবর থাকে না, এটা কি আসলে কি কোনো কারসাজি? যদি কারসাজি হয়, এটার জন্য শাস্তির কোনো বিধান আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। তো আমি যে কথাটা বলছিলাম, আমার গুলশান থেকে যে ভাই ফোন করেছেন, ওনার উদ্দেশ্যে, যে দেখেন, আপনি আরেকটা কথা বলেছেন যে 2010-11 সালেও আমরা বলেছি যে বিনিয়োগের সময়, হ্যাঁ, তখন কিছু কিছু শেয়ার ছিল যেগুলো আন্ডার ভ্যালিউড ছিল তখনও, এবং বাংলাদেশ ব্যাংক যদি সেই সময়টাতে উপযুক্ত যদি সিদ্ধান্তগুলো ঠিকমতো নিত, তাহলে বাজার কিন্তু ঘুরে দাঁড়াতো অনেক আগে। হয়তো 12 সালেই আপনারা দেখতেন বাজার ঘুরে দাঁড়িয়েছে। এবং এখনও আপনাকে বলি, এখানে ইনস্ট্যান্স আছে, এক্সাম্পল আছে, যে 2010 সালে হাই মার্কেট প্রাইসে কিনেও আজকে 200 গুণ লাভে সেই শেয়ারে আছে। সো কাজেই সব সময় আমরা ভালো শেয়ার কিনতে বলি, শেয়ারটা দেখে শুনে বুঝে যদি কিনেন, আপনার রিস্ক ফ্যাক্টরস অনেক কমে যায়। সো সেই কথাগুলো আমরা সব সময় বলি। জি, ধন্যবাদ স্যার। যেটা আমি বাংলাদেশ ব্যাংক নিয়ে বলতেছিলাম, জি, আজকে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংক সহ এবং অন্যান্য যারা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো আছে, হ্যাঁ, আমি বলি যে ওনারা যে একটা শক্তিশালী পুঁজি সংগ্রহ করে এই পুঁজি বাজার থেকে তাদের কোম্পানিকে একটা স্টেবল পজিশনে নিয়ে গেছেন। এই পুঁজিবাজারে যেটা কান্তিলগ্ন বলেন অথবা আস্থাহীনতার সময় বলেন, এই মুহূর্তে কি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কি কোনো দায়িত্ব নেই, অথবা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থার কি কোনো দায়িত্ব নেই এই পুঁজিবাজারে ব্যাপারে তাদের একটা পদক্ষেপ নেওয়া বা পুঁজির সংস্থান করা? আমি আরও একটা জিনিস আপনাকে উল্লেখ করতে চাই স্যার, গত 4 বছরের মধ্যে প্রায় 65টা কোম্পানি আইপিওতে এসেছে। 65টা কোম্পানির আইপিওতে প্রায় 4,800 কোটি টাকার মতো সেখানে তারা পুঁজি সংগ্রহ করেছে, উত্তোলন করেছে। বিভিন্ন কোম্পানি তাদের ডিভিডেন্ডের মাধ্যমে, আপনার বলেন রাইট ডিক্লারেশনের রাইটের মাধ্যমে পুঁজি সংগ্রহ করেছে। বাংলাদেশে পুঁজি বাজারে যেভাবে শেয়ারের সাপ্লাইটা আসছে, শেয়ারের যোগানটা আসছে, সেইভাবে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে অর্থের যোগানটা আসে নাই। তো সেখানে আমি মনে করি নিয়ন্ত্রণ সংস্থা সহ, আজকে নিয়ন্ত্রণ সংস্থা একা চেষ্টা করলে সব কিছু পারবে না। নিয়ন্ত্রণ সংস্থা কমপ্লায়েন্স ইস্যুগুলো দেখতে পারবে ভালোভাবে। রেগুলেটরি অ্যাফেয়ার্সের কাজ শুধু ফান্ড যোগান তো রেগুলেটরি অ্যাফেয়ার্স দিতে পারবে না। তো আমি মনে করি আজকে পুঁজি বাজারে যে আস্থাশীলতা, এই ভাই যেটা বললেন যে সেমি স্ট্রং হচ্ছে, আমি এখনও মোটামুটি সেমি স্ট্রং হচ্ছে আমি এটা বলতে পারি না। কারণ আমার মনে হচ্ছে শেয়ারের যোগান, শেয়ারের সাপ্লাইয়ের সাথে আপনার একটা মানি সাপ্লাইয়ের এখনও একটা বিশাল গ্যাপ আছে স্যার। কারণ যে পুঁজিটা ছিল সেই পুঁজিটা অনেকটা আমাদের জলীয় বাষ্পের মতো হয়ে গেছে। কীভাবে আমি আপনাকে বলি স্যার, আজকে যার একটা বিউতে 10 লাখ টাকার ক্যাপিটাল ছিল, সেখানে 10 লাখ টাকার উপরে চলে আসছে তার ইন্টারেস্ট। তো সুতরাং তার কোনো ফান্ড নাই, এই ফান্ড তার নীল হয় না, শুধু মাইনাস হয়ে গেছে। তো আমাদের এখানে
পুঁজি খুব কমে গেছে। তো এখন আমাদের পুঁজি সংস্থান করতে হবে, পাশাপাশি আমাদের এই মার্কেটকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য আজকে শুধু শর্ট টার্ম বা মিড টার্মে যদি চিন্তা করলে হবে না, অতি দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। এই দীর্ঘমেয়াদী কী কী হতে পারে জিনিস? একটা রেগুলেটরি অ্যাফেয়ার্সকে সহ নিয়ে আদার্স রিলেটেড যারা বডি আছে তাদেরকে নিয়ে একটা গুড কোঅর্ডিনেশনের দরকার আছে। একটা কমিটি হতে পারে, এই কমিটির মধ্যে সমন্বয়হীনতার দিকে আপনি যাচ্ছেন। চরম সমন্বয়হীনতা আছে। আমি নাসির সাহেব আপনাকে আরেকটা কথা দিয়ে একটু শেষ করে আমি জানাব স্যার, আমি আর একটা ছোট্ট একটা অ্যাড করি দীর্ঘমেয়াদে আমাদের পুঁজির জন্য। আজকে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে পুঁজি সংগ্রহের জন্য আমি মনে করি আমাদের যারা ছোট ছোট বিনিয়োগকারী আছে, ছোট ছোট সঞ্চয় আছে, প্রান্তিক সঞ্চয় যেটা, হ্যাঁ, আমি আমার ক্যাপিটাল মার্কেটের সার্ভিসটা আজকে প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে পারতেছি না। হয়রাজ ব্যাংকগুলো তার সার্ভিসগুলো প্রান্তিক জনগোষ্ঠীকে পৌঁছে দিচ্ছে, তার ব্যাংক ব্রাঞ্চ করতে পারতেছে না, এজেন্ট ব্যাংকিং করতেছে। আমরা কি পুঁজিবাজারের যারা ব্রোকারেজ হাউস আছে সেই সার্ভিসটাকে আমরা দিতে পারতেছি? ফলে পুঁজিবাজারে শুধু আরবানের লোকজনগুলো আজকে পুঁজিবাজারে পুঁজি বিনিয়োগ করতে পারতেছে, কিন্তু আমার রুরালের লোকজন বিনিয়োগ করতে পারতেছে না। আমার এই সুযোগটা যদি করে দিতে পারি, শুধু তাই নয়, আমি মনে করি প্রবাসীদেরকেও কিভাবে আমি পুঁজিবাজারে জি ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো জনাব নাসির। আপনি যে কথাটা বলছিলেন সেটা আমরা আরবানাইজড হয়ে গেছি, রুরালে যেতে পারছি না। রুরালে যাওয়ার জন্য রুরালের যে ওনাদেরকে যেভাবে শেখানো দরকার, যে লিটারেসিটা দরকার, সেই লিটারেসিটা ওনাদের পর্যন্ত পৌঁছায় নেই। আমাদের অক্ষমতা, আমরা সেই জায়গায় সেই স্কোপগুলো করে দিতে পারি নাই। সো আমাদের উচিত হবে যে রুরাল এরিয়াজে যদি ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে সেখানে গিয়ে আমাদেরকে প্রপারলি এডুকেট করতে হবে সেখানে লোকগুলাকে, তারপরে ওনাদেরকে সম্পৃক্ত করতে পারবো। জি ধন্যবাদ। জানাব সাইদ, আপনার কাছে একটু আসি। আপনি কিছু বলতে চাচ্ছিলেন যে আমাদের এই যে গ্রুপিংটা, এই যে শেয়ারের যে গ্রুপিংটা ABZN, এই গ্রুপিংটার ব্যাপারে আপনার কোনো সাজেশনস? একটা কোম্পানি যখন মার্কেটে আসতেছে, রেগুলেটরি অথরিটির দুটো পার্ট কিংবা তিনটা পার্ট এটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করতেছে, এবং একটা বিশাল সময় লাগে প্রসপেক্টাস সাবমিট থেকে শুরু করে শেয়ারটার লিস্টেড হয়ে ট্রেড শুরু হতে নিয়ার টু প্রায় 1 থেকে 2 বছরের মতো সময় লেগে যায়। ন্যূনতম 1 বছর, সর্বোচ্চ 2 বছর কিংবা 2.5 বছর আর 3 বছর। এতটা অ্যানালাইসিস করার পরে, এতটা করার পরে আমরা কিন্তু আশাবাদী থাকি যে শেয়ারটা আসলো সে কিন্তু প্রপারলি ডিভিডেন্ড দিবে। এটা গেল একটা। দ্বিতীয়ত, একটা কোম্পানির ট্রেন্ড কিন্তু বোঝা যায় যে কোম্পানিটা ডাউন ট্রেন্ডের দিকে আগাচ্ছে। গোয়িং কনসার্ন কনসেপ্ট আছে, অডিটর রিপোর্ট করতেছে। আর দায়ভার কিন্তু শুধুমাত্র অডিটরের কাছে থাকবে না। দায়ভার শুধুমাত্র কেন অডিটরের কাছে থাকবে না? অডিটর অডিট করতেছে 1 বছর যাওয়ার পরে, সে কিন্তু ডে টু ডে ট্রানজ্যাকশনের সাথে রিলেটেড না। 3টে কোয়ার্টার এন্ডেড অ্যাকাউন্টস কিন্তু সে কিন্তু অডিট করতেছে না। সে অডিট করতেছে ফাইনাল অ্যাকাউন্টটা এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সে অডিট করতেছে। ইভেন দো দ্যাট অডিটরের রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে যে কোম্পানির গোয়িং কনসার্ন ঠিক আছে কিনা। এখন মাঝে মধ্যে যেটা দেখা যায় যে আমি গড়িমসি করে ডিভিডেন্ড দিচ্ছি না, এখানে কিন্তু আমরা অডিটরকেও দায়ী করতে পারবো না, এই রেগুলেটরি অথরিটিকেও দায়ী করতে পারবো না। তাহলে দায়ভারটা কার ঘাড়ে যাবে? অবভিয়াসলি যে বলবে পরিচালক মণ্ডলীর উপরে। আরেকটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে কি, যে পরিচালক মণ্ডলী ব্যবসা পরিচালনা করতে পারেনি। আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত এটার জন্য আমি কোনো পানিশমেন্ট দেখিনি। আমি জানি না, আমি ভুলও হইতে পারি, হয়তোবা যে হচ্ছে পানিশমেন্ট হয়েছে আমি জানি না, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। আমি কিন্তু রেসপন্সিবল, বোর্ড অফ ডিরেক্টরস আর রেসপন্সিবল টু দ্য স্টেক হোল্ডার। এখন যদি টু দ্য স্টেক হোল্ডার হয়, আমি ডিভিডেন্ড দিলাম না 3 বছর, আমাকে আপনারা ওটিসিতে পাঠিয়ে দিলেন, আমার ক্ষতি কি হয়েছে? আমি একজন পরিচালক, আমি 3 বছর ডিভিডেন্ড দিলাম না, আমাকে আপনারা ওটিসিতে পাঠিয়ে দিলেন, আমার ক্ষতি কি হয়েছে? যারা টুকটাক ইনভেস্টররা যারা শেয়ার কিনে আছে, ওরা ওটিসি থেকে বেরোতে পারতেছে না। তাহলে এই যে ওটিসিতে নেয়ার বিষয়টা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে যে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হচ্ছে, ডিভিডেন্ড দিতে পারেনি, জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হচ্ছে, 9 দিন লাগবে। এটা কিন্তু আলটিমেটলি ইনভেস্টরকে বের করে দেওয়া, ইনভেস্টররা যে বের হয়ে যাবে ওখানে কিন্তু আরেকটা বাধা তৈরি হচ্ছে। আমরা জেড ক্যাটাগরির বিপক্ষে না, কারণ একটা কোম্পানি যদি ডিভিডেন্ড যদি না দিতে পারে তাকে তো ক্যাটাগরাইজ করতেই হবে। আমরা জেড ক্যাটাগরিতে কনভার্সন করি, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে যাতে জেড ক্যাটাগরিতে না যায়,
যাতে ডিভিডেন্ডটা না দেয়া যায়, না দিয়ে যাতে কোনো কোম্পানি যাতে পার না হয়, সেই জায়গাটায় আমাদের বোধহয় একটু এমফাসিস দেওয়া আর কি আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। কারণ আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে বলবো যে একটা কোম্পানি ডাউন ট্রেন্ডে গেলে এটা বোঝার কথা যাচ্ছে। এখন হ্যাঁ, একটা বিষয় আছে, আমি পাটের ব্যবসা করতাম, আমি পলিথিনের ব্যবসা করতাম, গভর্নমেন্ট পাট এনকারেজ করতেছে, আমার বিজনেস খারাপ যেতেই পারে, বাট নট লাইকলি দ্যাট। ফার্স্ট কোয়ার্টারে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে আপনার ওই যে কোয়ার্টারলি অ্যাকাউন্টসে তার ইনকাম আছে, ইয়ার এন্ডে যে তার ইনকাম নেই, এবং সে বললো কি যে আমার ডিভিডেন্ড দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, না। আপনি খুব সঠিকভাবে বলেছেন। এবং ডিভিডেন্ড পলিসিটা আমরা ডিভিডেন্ড পলিসি নির্ধারণ করতে বলতেছি না, বাট আমার মনে হয় যে আর কি এটা জাস্ট আর কি মনে হচ্ছে যে পরিচালক মণ্ডলীর ব্যাপারেও আমাদের বোধহয় একটু হওয়া দরকার, কিছু রিভিজিট করা দরকার, এই আইনটাকে রিভিজিট করা দরকার। তার কারণটা হলো যে আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হলো যে দেখেন, যারা যারা ম্যানেজমেন্ট গ্রুপে ওনার সাইডে আছেন, যারা ম্যানেজ করেন কোম্পানিকে, উনাদের কিন্তু কিছু আসে যায় না এটা জেড গ্রুপে গেল কি গেল না। তাই যদি হয় তাহলে আমার তো মনে হয় সেখানে এখন একটা রিভিজিট করে কিছু আইনানুগ ব্যবস্থা যাতে ওনাদের এগেনস্টে নেওয়া যায়, সেই ব্যবস্থাটা করা খুবই দরকার, প্রয়োজন। তার কারণটা হলো এটা ইন্টেনশনালি অনেক সময় ওনারা এই কাজগুলো করে থাকেন, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের দেখার কোনো কিছু নাই। সো কাজেই এই জাতীয় কোনো কার্যকলাপ যখনই দেখা যাবে তখন আইনের আশ্রয় যাতে নিতে পারে রেগুলেটরসরা, সেই জায়গাটাতে আমার মনে হয় একটু রিভিজিট করা প্রয়োজন। আপনি কি আর কিছু বলবেন? আরেকটা জিনিস আমি একটু যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে যেটা নাসির ভাই বলল, সেটা হচ্ছে গিয়ে যে রুরাল এলাকায় যাওয়া নিয়ে 2010-এ যখন মার্কেট যখন বুম হচ্ছে, আমরা কিন্তু ওটাকে বলের মতো আর কি চাপ দিয়ে ধরে রাখতে পারতেছিলাম না। সূচক বেড়ে যাচ্ছে এবং প্রতিটা শেয়ার ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে। তখন কিন্তু সিনারিওটাও কিন্তু উল্টো ছিল। একদিকে যাচ্ছে মার্জিন রুলে 1:2 পর্যন্ত মার্জিন দেওয়া হয়েছে, আনঅফিসিয়ালি যা দেওয়া হয়েছে ওটা বাদ, হাউসগুলিতে আনঅফিসিয়ালি যা দিয়েছে ওটা বাদ। অফিসিয়ালি 1:2 ছিল, দেন একটু কমানো হলো, 1:1 করা হলো। তো আর অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন দিকে তখন ব্রাঞ্চ খোলার একটা হিড়িক ছিল আপনাদের বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোর। আজকে 2010-এর পরে যেটা নাসির সাহেব বললেন যে প্রান্তিক বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছানো, 2010-এর পর থেকে ব্রাঞ্চ কিন্তু 2010-এ যে অফ করা হয়েছে, আজকে 2016 সাল, এখন পর্যন্ত কিন্তু ঠিক ওইভাবে আর আগের মতো প্যাট্রোনাইজেশনটা হচ্ছে না, যে না বেশি করে ব্রাঞ্চ ওপেন করেন, বেশি করে ব্রাঞ্চ ওপেন করেন। এটার সাথে আমার একটু ভয়ও আছে। খুব সংক্ষেপে আমি একদম সংক্ষেপে ভয়টা বলে দিচ্ছি। ভয়টা হচ্ছে গিয়ে কি, যে আমরা যারা টুকটাক ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে বুঝি, ইপিএস সম্পর্কে বুঝি, ডিভিডেন্ড সম্পর্কে বুঝি, আমাদেরই মার্কেটে টিকে থাকতে কষ্ট হয়। সেক্ষেত্রে যে আরবান পিপলদেরকে যে আমরা আনবো, তার আগে কিন্তু আমাদের মার্কেটের স্টেবিলিটিটা দরকার। অবশ্যই স্টেবিলিটি দরকার। জনাব নাসির, আপনার কাছে শেষ কমেন্টের জন্য আমি ফিরে আসছি, তবে একটা কথা বলে আমি এখানে আপনার কাছে দিচ্ছি, সেটা হলো যে 2010 সালে অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলা, একটা প্রশ্নের উত্তরে আমি এই কথাটা বলছি যে 200-300% কিন্তু এখন সেটা ক্যাপিটাল গেইন হয়েছে, এবং মাল্টিন্যাশনাল তো সবই প্রায়। এই জাতীয় কোম্পানিগুলাতে আমরা বলি যে ভালো দেখে বুঝে বিনিয়োগ করা। আপনি শেষ কমেন্টটা যদি বলেন, বাজার এখান থেকে কোন দিকে যাচ্ছে এখন? বাজার অর্থনৈতিক সমস্ত সূচকগুলো এখন পজিটিভ। আমাদের নিয়ন্ত্রণ সংস্থা বাজার নিয়ে পজিটিভলি কাজ করতেছে। বাজার ক্রমান্বয়ে আমার মনে হয় একটু স্থিতিশীলতার দিকে যাচ্ছে। বাজার আগে যেভাবে 50 পয়েন্ট 100 পয়েন্ট পড়তো সেভাবে পড়তেছে না, বাজার 100 পয়েন্ট ওইভাবে উঠতেছে না। আমার কাছে গত 1-2 মাসের যে বাজারের পরিস্থিতি, আমার কাছে মনে হচ্ছে বাজার একটা স্থিতিশীল বাজারের দিকে যাচ্ছে। এখন আপনি যেটা বলছিলেন 2010 সালের বিনিয়োগের, আমি বলবো এখন বিনিয়োগের সর্বোত্তম সময়। এখন বিনিয়োগের সর্বোত্তম সময়ে জনাব নাসিরের পজিটিভ রিমার্কস থেকে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আমরা সবাই বলছি যে 2016 সালটা অর্থনীতির জন্য ভালো হবে এবং পুঁজি বাজারটাও টেক অফের বছর। আমরা অনেকে বলছেন, সেটা অবশ্য আমরা নিশ্চয়ই দেখতে পারবো সামনের দিনগুলোতে। পুঁজিবাজার ভালো হোক, পুঁজিবাজার ভালো হবে, বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগটা যাতে ভালো থাকে
সেই আশাবাদ পোষণ করে আজকের মতো এখানেই শেষ করছি দর্শক মণ্ডলী। আগামী রোববার একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।